সে ছাড়া পেল বসন্তকালে। কড়া রোদ চারদিকে, বাতাস উষ্ণ। গেটের বাইরে প্রকাণ্ড শিমুল গাছে লাল লাল ফুল। বসন্তকালের লক্ষণ এই একটি। সে একটা সিগারেট ধরিয়ে উদাস চোখে শিমুল গাছের দিকে তাকিয়ে রইল। অ্যাসিস্ট্যান্ট জেলা সাহেব তাকে শম্ভুগঞ্জ পর্যন্ত রেলের একটা পাস এবং 30টি টাকা দিয়েছেন এবং খুব ভদ্রভাবে বলেছেন, জহুর, ভালো মতো থাকবে। ছাড়া পাওয়ার দিন সবাই খুব ভালো ব্যবহার করে। জহুর আলী 6 বছর 3 মাস পর নীলগঞ্জের দিকে রওনা হলো। কড়া রোদ, বাতাস উষ্ণ ও আর্দ্র। বসন্তকাল। দবির মিয়া নীলগঞ্জের বাজারে 10 মণ ডাল কিনতে গিয়েছিল। ডাল কেনার কথা ছিল 15 মণ, কিন্তু টাকার জোগাড় হয়নি। টাকাটা দেবার কথা তার শ্বশুরের। শেষ মুহূর্তে তিনি খবর পাঠিয়েছেন, এখন কিছুই দিতে পারবেন না, হাত টান, বৈশাখ মাসের দিকে চেষ্টা করবেন। বৈশাখ মাসে টাকা দিয়ে সে কী করবে? দবির মিয়া ডালের আড়তে ঘুরতে ঘুরতে তার শ্বশুরকে কুৎসিত একটা গাল দিল। এই লোকের উপর ভরসা করাটা মস্ত বোকামি হয়েছে, শালা মহা হারামি। দবির মিয়া মুখ কালো করে ডালের বাজারে হাঁটাহাঁটি করতে লাগলো। 2 দিনে বাজার চড়ে গেছে। সরসটা হয়েছে 225। এত দাম দিয়ে ডাল কিনে রাখলে কয় পয়সার থাকবে? ডালের পাইকারও বেশি আসেনি। সেতাবগঞ্জের কোনো ব্যাপারই নেই, সেখানে কত করে বিক্রি হচ্ছে কে জানে। সে বিষণ্ণ মুখে এক চায়ের স্টলে ঢুকে পরপর 2 কাপ চা খেয়ে ফেলল। 50 পয়সা করে কাপ। কোনো মানে আছে? কি আছে এর মধ্যে যে 50 পয়সা দাম হবে? তার মেজাজ ক্রমেই উষ্ণ হতে লাগলো। এই অবস্থায় সে খবর পেল জহুর ছাড়া পেয়ে বাড়ি এসেছে। খবরটা প্রথমে সে বিশ্বাস করতে পারল না। জহুরের মেয়াদ হয়েছে 9 বছরের, এখনও 6 বছরই হয়নি। জেল ভেঙে পালিয়েছে নাকি? দবির মিয়া 3য় কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরালো। এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া দরকার, কিন্তু পরের হাটে দাম আরও চড়বে। এই বছর ডালের ফলন কম হয়েছে, কিনতে হলে এখনই কিনে ফেলা উচিত। সেতাবগঞ্জের খবরটা তার আগে জানা দরকার। দবির মিয়া শেষ পর্যন্ত 219 টাকা দরে 9 মণ ডাল কিনল। আগামীকাল ডালের ব্যাপারী বস্তাগুলো পৌঁছে দেবে। বাড়ি ফিরতে তার অনেক রাত হলো। আজ সকাল সকাল ফেরা দরকার ছিল, অথচ আজই দেরি হলো। জুম্মাঘর পার হতেই দবির মিয়া দেখল সমস্ত অঞ্চলটা অন্ধকার। ঝড় নেই, বাদল নেই, অথচ কারেন্ট চলে গেছে। এর মানে কি? সেই যদি রোজ হারিকেনি জ্বালাতে হয়, তাহলে টাকা পয়সা খরচ করে লাইন আনার মানে কি? এইসব ফাজলামি না? দবির মিয়ার বাড়ির সামনের বারান্দায় জহুর বসেছিল। তার সামনের মোড়াতে যে বসে আছে সে খুব সম্ভব অঞ্জু। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না। দবির মিয়া বলল, কে? অঞ্জু উঠে ভেতরে চলে গেল। জহুর অস্পষ্টভাবে বলল, দুলাভাই ভালো আছেন? হ্যাঁ, কে? আমি জহুর। আরে জহুর, তুমি কোত্থেকে? দবির মিয়া এমন ভঙ্গি করল যেন জহুর আসার খবর সে আগে পায়নি। হ্যাঁ, কি সর্বনাশ! আমি তো কিছুই জানি না। থাক থাক, সালাম করতে হবে না। টুনি, এই টুনি, ঘর অন্ধকার, বিষয় কি? কারেন্ট নেই নাকি? হ্যাঁ? দবির মিয়া অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ল। চাটা কিছু দিয়েছে? টুনি, এই টুনি, এরা কোনো কাজের না। একটা বাতি টাতি তো দিতে পারে। হাত মুখ ধুয়েছ জহুর? জি না। কোনো খোঁজ খবর করে নাই, অপদার্থের গোষ্ঠী। যাও গোসল করে ফেলো। অল্প পানি দিয়ে গোসল করবে, টিউবওয়েলের পানি ঠান্ডা, ফস করে সর্দি লেগে যাবে। হা হা হা। দবির মিয়া হাসিটা মাঝপথে গিলে ফেলল। টিউবওয়েলের পানি ঠান্ডা, এর মধ্যে হাসির কিছু নেই। খামোখা হাসছে কেন সে? জহুর বলল, আপনারা সবাই ভালো ছিলেন তো? আর ভালো থাকা থাকি, বলবো সব। তুমি গোসল টোসল সারো, আমি বালতি গামছা আনি। আগে বরং চা খাও। চা খেয়েছি আমি। আরেক কাপ খাও, চায়ে না নাই। দবির মিয়া আবার হাসি গিলে ফেলল। হয়েছেটা কি তার? কথায় কথায় হেসে উঠছে কেন? টুনি হারিকেল হাতে ঢুকল। দবির মিয়া ধমকে উঠল, অন্ধকারে বসিয়ে রেখেছিস মামাকে, বুদ্ধিশুদ্ধি কিছু আছে মাথায়? টুনি মৃদুস্বরে বলল, একটা মাত্র হারিকেন। ছোট মা আবার ফিট হয়েছেন। কুপি জ্বাললেই হয়, অন্ধকারে বসে থাকবে নাকি? জহুর বলল, কোনো অসুবিধা হয় নাই দুলাভাই। বললেই হলো অসুবিধা হয় নাই?
এদের কোনো কাণ্ডজ্ঞান নাই, সব কয়টা গরু। দবির মিয়া ঘরে ঢুকে গেল। অনুফা এই গরমের মধ্যেও লেপ গায়ে দিয়ে শুয়ে আছে। তার চুল ভেজা, অর্থাৎ মাথায় পানি ঢালা হয়েছে। যন্ত্রণা আর কাকে বলে! 12 মাসের মধ্যে 9 মাস বিছানায় পড়ে থাকলে সংসার চলে? দ্বিতীয়বার বিয়ে করাটা চরম বোকামি হয়েছে। অনুফা ক্ষীণস্বরে বলল, বাজারে এনেছ? মাছ টাছ আছে? আছে। টুনির কাছে দাও, তাড়াতাড়ি রান্না শুরু করুক। দবির মিয়া বাজারের ব্যাগ টুনির হাতে দিয়ে দিল। আইড় মাছ আছে, কয়েক টুকরা ভাজি করিস টুনি। অনুফা ক্ষীণস্বরে বলল, আইড় মাছের ভাজি হয় না। দবির মিয়া ফোঁস করে উঠল, হবে না আবার কি? হওয়ালেই হয়, যত ফালতু কথা। বাবলু আর বাহাদুর নিঃশব্দে একটা স্কেল টানাটানি করছিল। দবির মিয়া দুজনের কানে ধরে প্রচণ্ড শব্দে মাথা ঠুকে দিল। দুজনের কেউ টু শব্দ করল না। অঞ্জু মশারি খাটাচ্ছিল। দবির মিয়া তার গালেও একটা চড় কষালো। পড়াশোনা নাই? অন্ধকারে পড়ব কিভাবে? আবার মুখে মুখে কথা। দবির মিয়া দ্বিতীয় একটা চড় কষালো। অনুফা মাথা উঁচু করে বলল, এত বড় মেয়ের গায়ে হাত তোলা ঠিক নয়। তুই চুপ থাক। তুই তুকারি করছো কেন? বললাম চুপ। অঞ্জুর গালে আঙুলের দাগ বসে গেছে। সে এমনভাবে মশারি খাটাচ্ছে যেন কিছুই হয়নি। টুনি ভয়ে ভয়ে বলল, মাছটা মনে হয় একটু নরম। দবির মিয়ার মুখ তেতো হয়ে গেল। দেখে শুনে কেনা হয়নি, দেখে শুনলে না কিনলে এই হয়। ইমান বলে কোনো জিনিস মাছওয়ালার মধ্যে নাই। অনুফা ক্লান্ত গলায় বলল, কয়েকটা লেবুর পাতা দিস তরকারিতে। মামা, আপনার গোসলের পানি দিয়েছি। জহুর দেখল এই মেয়েটি ঘুরে ফিরে তার কাছে আসছে, কথা টথা বলতে চেষ্টা করছে। অন্যরা সবাই দূরে দূরে। এই মেয়েটির খুব কৌতূহল। মামা, আমি কল টিপছি, আপনি পানি ঢালেন। কল টিপতে হবে না, তুই যা। অঞ্জু মামার কথায় কান দিল না। তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 9, সায়েন্স গ্রুপ। আর টুনি? বড় আপা পড়া ছেড়ে দিয়েছে, ম্যাট্রিক পাস করতে পারে নাই, তাই বাবা বলল আর পড়তে হবে না। ও, বড় আপার বিয়ের চেষ্টা হচ্ছে? ও, আগামী সোমবার দেখতে আসবে? তাই নাকি? জি, বড় আপার ইচ্ছা নাই বিয়ের। ইচ্ছা নাই কেন? কি জানি কেন, আমাকে কিছু বলে না। না বললে কি আর জানা যায় মামা? জহুর জবাব দিল না। টিউবওয়েলের পানি সত্যি সত্যি ভীষণ ঠান্ডা, শরীর কাঁপছে। অঞ্জু মৃদস্বরে বলল, মামা, তুমি এখন কি করবে? কিছু ঠিক করি নাই। তোমার কথা কিন্তু মামা আমার মনে ছিল। তুমি একটা গান গাইতে, মাটি মে পৌরম মাটি মে শ্রাবণ। জহুর সারা মুখে সাবান মাখতে মাখতে হঠাৎ শব্দ করে হেসে উঠল। অঞ্জু মৃদস্বরে বলল, তোমার মনে নাই না? না, কিচ্ছু মনে নাই। আমার কথাও মনে নাই? না। নান্টুর চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। দক্ষিণ দিকের দেয়ালে সে বড় করে নোটিশ ঝুলিয়েছে, কোনো রাজনীতির আলাপ করিবেন না। রাজনীতির আলোচনার জন্য কেউ চায়ের দোকানে যায় না। সেখানে আজানের সময়টা বাদ দিয়ে সারাক্ষণই গান বাজে। হিন্দি গান নয়, পল্লীগীতি। নান্টু পল্লীগীতির বড় ভক্ত। চায়ের স্টলটি মোটামুটি চালু। সন্ধ্যার আগে আগে এখানে পেঁয়াজু ভাজা হয়। পেঁয়াজু খাবার জন্য অনেকে আসে। নীলগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেপাই পাঠিয়ে রোজ 1 টাকার পেঁয়াজু কিনিয়ে নেন। নান্টু অন্যদের টাকায় 10টা দেয়, কিন্তু থানাওয়ালাদের জন্য 12টা। আজ নান্টুর দোকানে গান হচ্ছিল না, পেঁয়াজুও ভাজা হচ্ছিল না। ভাজাভাজির কাজ যে করে তার জল বসন্ত হয়েছে। নান্টুর মেজাজ এজন্যই ঠিক নেই। মেজাজ ঠিক না থাকলে গান বাজনা জমে না। নান্টু গান বাজায় নিজের জন্য, কাস্টমারের জন্য নয়। তাছাড়া তার শরীরও বেজুত লাগছে, তারও সম্ভবত জল বসন্ত হবে। অনেকেরই হচ্ছে। সে ঠিক করলো রাত 8টার ট্রেন চলে গেলেই দোকানের ঝাঁপ ফেলে দেবে। কিন্তু 8টার ট্রেন আসতে আজ অনেক দেরি করলো। থানার ঘড়িতে 9টার ঘণ্টা পড়ারও অনেক পরে ট্রেনের বাতি দেখা গেল। নান্টু দোকানে ঝাঁপ ফেলে বাইরে এসে অবাক হয়ে দেখল জহুর আলীকে, মাথা নিচু করে হাঁটছে। জহুর আলী ছাড়া পেয়েছে নাকি? তার ধারণা ছিল যাবজ্জীবন হয়েছে। নান্টু একবার ভাবল ডাক দেয়,
কিন্তু মনস্থির করতে করতে জহুর আলী জুম্মা ঘরের আড়ালে পড়ে গেল। জহুর আলীর হাতে একটা 2 ব্যাটারির টর্চ। সে মাঝে মাঝে টর্চের আলো ফেলছে। চেহারা আগের মতোই আছে, একটু অবশ্য ভারী হয়েছে। হাঁটছে মাথা নিচু করে কুঁজো হয়ে, আগে বুক ফুলিয়ে হাঁটত। নান্টু একটা বিড়ি ধরালো, ভালো লাগলো না। মাথা ঝিমঝিম করে উঠছে, অর্থাৎ জ্বর আসছে। জ্বর আসার প্রথম লক্ষণই হচ্ছে প্রিয় জিনিসগুলো বিষাদ লাগে। পান মুখে দিলে পানটাকে এখন ঘাসের মতো লাগবে। নান্টু বিড়ি ফেলে দিয়ে গণপতির দোকান থেকে 1 খিলি পান কিনল। গণপতি বলল, স্টল বন্ধ করে দিলেন? রফিকের নাকি বসন্ত? জল বসন্ত? ও, আমি শুনলাম আসল জিনিস। নান্টু পানির পিক ফেলে বলল, জহুর আলী ছাড়া পেয়েছে। গণপতি চোখ বড় বড় করে বলল, কার কাছে শুনলেন? দেখলাম নিজের চোখে। নান্টু বাড়ির পথ ধরল। অলকা ডিসপেন্সারির কাছে তার সাথে দেখা হলো সাইফুল ইসলামের। সাইফুল ইসলাম রাত 10টার দিকে তার স্টলে 1 কাপ চা আর একটা নিমকি খায়। নান্টু বলল, দোকান বন্ধ আজকে? এত সকালে? শরীরটা ভালো না, জ্বর। ও। নান্টু মুখ থেকে পানটা ফেলে দিল। বিষাদ। জ্বর তাহলে সত্যি সত্যিই আসছে। সাইফুল ইসলাম সিগারেট ধরালো। নান্টুর বমি বমি লাগছে, ধোঁয়াটাও অসহ্য লাগছে। নান্টু একদলা থুতু ফেলে বলল, জহুর আলী ছাড়া পেয়েছে, জানেন নাকি? জহুর আলীকে? নান্টু কিছু বলল না। এ নতুন লোক, 2 বছর আগে এসেছে, এরা কিছুই জানে না। সাইফুল ইসলাম আবার জিজ্ঞেস করল, জহুর আলীটাকে? নান্টু জবাব দিল না। তার মাথা ঘুরছে, পানির মধ্যে জর্দা ছিল নিশ্চয়। জহুর আলীটা কে? আপনি চিনবেন না, বাদ দেন, বলেন না শুনি। নান্টু বড় বিরক্ত হলো। সাইফুল ইসলামকে কথাটা বলাই ভুল হয়েছে। এই লোকটা পিছলা ধরনের, ঘ্যান ঘ্যান করতে থাকবে। নান্টু চাপা স্বরে বলল, পরে শুনবেন, এখন বাড়িতে যান। এত সকালে বাড়িতে গিয়ে করব কি? যা ইচ্ছা করেন, গান বাজনা করেন। গান বাজনা কি অর্ডারি জিনিস? বললেই হয়। সিগারেট খাবেন? না। খান না রে ভাই, নেন একটা। বললাম তো না। দেশের উন্নতি হচ্ছে না কথাটা ঠিক নয়। নীলগঞ্জ জায়গাটাকে চেনা যাচ্ছে না। থানার উত্তর দিকের জংলা জায়গায় 10-12টা বড় বড় বিল্ডিং উঠে গেছে। রাইস মিল, অয়েল মিল, সুরভি লজেন্স ফ্যাক্টরি, আইস ফ্যাক্টরি। জহুরের বিস্ময়ের সীমা রইল না। রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা পর্যন্ত পাকা হয়ে গেছে। বাজারের সীমানার পরই সাদা রঙের দোতলা একটা দালান, খায়রুন্নেসা খানম ডিগ্রি কলেজ। খায়রুন্নেসা খানমকে জহুর চিনতে পারল না। কাউকে সঙ্গে আনা দরকার ছিল, চিনিয়ে টিনিয়ে দিত। কিন্তু একা একা হাঁটতেই ভালো লাগছে। প্রচুর রিক্সা চারদিকে। ফাঁকা রাস্তাতেও এরা সারাক্ষণ টুনটুন করে ঘন্টা বাজায়। এত রিক্সা কেন? রিক্সা করে যাবার জায়গা কোথায়? আগে ছিল ঘোড়া। ঘোড়ার পিঠে চাপিয়ে দূর দূর থেকে মাল আনত। ধনুকের মতো বেঁকে যেত পিঠ। কিন্তু ঘোড়াগুলো গাধার মতোই নিরীহ ছিল, কিছুই বলতো না। জহুর বড় বাজারে উঠে এলো। বড় বাজারে দবির মিয়া নতুন একটা ঘর রেখেছে। জহুরের সেখানে যাওয়ার কথা। দবির মিয়া তার জন্য অপেক্ষা করছে। দুজনে একসঙ্গে বাড়ি ফিরবে। বড় বাজারের তেমন কোনো পরিবর্তন হয়নি। ছোট ছোট ঘুপচি ধরনের টিনের ঘর, ঘর জুড়ে খাট, চৌকি পাতা। এক কোণায় কুৎসিত দর্শন একটা ক্যাশ বাক্স। আগরবাতির গন্ধের সঙ্গে আলকাতরার গন্ধ মিশে একটা দম আটকানো মিশ্র গন্ধ চারদিকে। মোটামুটি চিত্রটি এই। অবশ্য দবির স্টোরটি বেশ বড়। দেয়ালের র্যাক ভর্তি শাড়ি, লুঙ্গি এবং লং ক্লথ। দোকানে পা দিলেই মনে হয় দবির মিয়া এই বছর প্রচুর পয়সা করেছে। জহুরকে ঢুকতে দেখেই সে ক্যাশ বাক্স থেকে একটা 5 টাকার নোট বের করল। 2টা চা আর পান নিয়ে আয়। যে লোকটিকে পান আনতে বলা হলো সে বেশ বয়স্ক, পরিষ্কার কাপড় চোপড় গায়ে। এদেরকে এত সহজে তুই বলা যায় না, কিন্তু দবির অনায়াসে বলছে। লোকটি জহুরের দিকে তাকিয়ে বলল, ভাই সাহেব, শরীরটা ভালো? জি ভালো। আপনি ভালো? জি জি, আমাশা হয়েছিল, এখন আরাম হয়েছে। দবির মিয়া প্রচণ্ড ধমক দিল, চা না আনতে কইলাম।
লোকটি কাঁচুমাচু ভঙ্গি করে চা আনতে গেল। দবির মিয়া বিরক্ত মুখে বলল, যার তার সঙ্গে আপনি আপনি করাটা ঠিক না। ভদ্রলোকের সাথে ভদ্রলোকের ব্যবহার, ছোট লোকের সাথে ছোট লোকের। এই হারামজাদারে যে থাকতে দেই, এই তার বাপের ভাগ্য। লোকটা কে? কেউ না, পাহারা দেয়, রাত্রে দোকানের ভেতরে ঘুমায়। নীলগঞ্জ কেমন দেখলা? অনেক জমজমাট, নতুন নতুন দালান কোঠা। দালান কোঠা পর্যন্তই সার, আর কিছু নাই। ব্যবসাপাতি বন্ধ, টাকা পয়সা নাড়াচাড়া নাই, অবস্থা সঙ্গীন। তাই নাকি? এতটুকু জায়গার মধ্যে 2টা আইস মেশিন। মাছ যা ঘাটে ওঠে তার সবটাই বরফ দিয়ে ঢাকা পাঠিয়ে দেয়। দবির মিয়া থু করে ঘরের মধ্যে একদলা থুতু ফেলল। আসছো যখন নিজেই বুঝবে। 1 ভাগ পাবদা মাছ 10 টাকা চায়। খাওয়া খাদ্য এখন নাই বললেই হয়। চা এবং পান এসে পড়ল। লোকটি জহুরের দিকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, আপনি চাইছেন সবাই জানে। ছোট চৌধুরী খুব ভয় খাইছে। দবির মিয়া প্রচণ্ড ধমক দিল, কতবার বলছি ফালতু কথা বলবি না, চুপ, একদম চুপ। লোকটি চুপ মেরে গেল। জহুর দেখল লোকটির গায়ে ফর্সা পায়জামা পাঞ্জাবি আছে ঠিকই, কিন্তু খালি পা। যারা খালি পায়ে চলাফেরা করে তাদের সহজেই তুই সম্বোধন করা যায়। বাড়ি ফিরবার পথে দবির মিয়া নানা কথা বলতে লাগলো। কি হয়েছে না হয়েছে এইসব মনে রাখা ঠিক না, নতুন করে সব কিছু শুরু করা দরকার। ঠিক না জহুর? বয়স তোমার এমন কিছু হয় নাই, বিয়ে শাদী করা দরকার। মেয়ের জন্য চিন্তা করবে না, এই দেশে মেয়ের অভাব আছে, এই কথাটা ভুল। হা হা। জহুর চুপ করে থাকলো। রুজি রোজগারের চেষ্টা করা দরকার, সেটাও আমি ব্যবস্থা করব। একটা লঞ্চ কেনার চেষ্টায় আছি। বিশ্বাসী লোকজন আমার নিজেরই দরকার, বুঝলে নাকি জহুর? জহুর হঠাৎ অন্য প্রসঙ্গে চলে গেল। ফস করে জিজ্ঞেস করল, বদি ভাইয়ের বউ কি এখনও নীলগঞ্জেই থাকে? কেন? এমনি জিজ্ঞেস করছি। থাকে। শ্বশুরবাড়িতেই থাকে? সংসার চলে কিভাবে? কি জানি কিভাবে, কে খোঁজ রাখে? দবির মিয়া বিরক্ত হয়ে একদলা থুতু ফেলল। থেমে থেমে বলল, পুরান জিনিস ঘাটাঘাটি করা ঠিক না। দবির মিয়ার বাড়ির আলো দেখা যাচ্ছে। বাহাদুর আর বাবলুর তারস্বরে পড়া শোনা যাচ্ছে। দবির মিয়া গলা খাকারি দিয়ে আবার বলল, পুরানা জিনিস ঘাটাঘাটি করা ঠিক না। তাকে ঈষৎ চিন্তিত মনে হলো। সেদিনও সে ঈষৎ চিন্তিত হয়েছিল। রাত 9:15টার সময় নীলগঞ্জ থানার দারোগা শামসুল কাদের তাকে থানায় ডাকিয়ে নিয়েছিলেন। জহুর আলী সংক্রান্ত কি একটা গোলমাল। এরকম গোলমাল জহুরকে নিয়ে লেগেই আছে। নির্ঘাত কাউকে ধমকাধমকি করেছে। দবির মিয়া থানায় যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে খুব রাগারাগি করল। আর এইসব ঝামেলা নিতে পারবো না, যথেষ্ট হয়েছে, মান সম্মান সব গেছে। ঘাট ধরে বাড়ি থেকে বের করে যদি না দেই তাহলে আমার নাম। থানায় গিয়ে দবির মিয়া আকাশ থেকে পড়ল। জহুর আলীকে শম্ভুগঞ্জে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে। খুন হয়েছে বদি। ব্যাপারটা এমনই অবিশ্বাস্য যে দবির মিয়া ঘটনার উপর তেমন গুরুত্ব দিল না। ভুল হয়েছে বলাই বাহুল্য, কিন্তু সমস্তটাই অল্প সময়ের মধ্যে জট পাকিয়ে গেল। তাজ বোর্ডিংয়ের মালিক বলল, জহুরকে সে 9 নম্বর ঘর থেকে বের হতে দেখেছে। তার শার্ট রক্ত মাখা ছিল এবং সে তাজ বোর্ডিংয়ের মালিককে দেখে ঘুট করে সরে পড়ে। কি সর্বনাশের কথা! দবির মিয়া শম্ভুগঞ্জ থানা হাজতে দেখা করতে গেল। উকিল টুকিল দিতে হয়, শতেক ঝামেলা। জহুরকে খুব বিচলিত মনে হলো না। সে বেশ স্বাভাবিকভাবেই বলল, মিথ্যা মামলা দুলাভাই, ছোট চৌধুরীর কারবার, কিছু হবে না। বদি ভাইকে আমি খুন করব কেন? তুই তার হোটেলে গেছিলি কি জন্য? গল্প করবার জন্য গেছিলাম। দবির মিয়া কপালের ঘাম মুছে ক্লান্ত স্বরে বলল, এখন আমি করি কি? কিছু করতে হবে না, বসে থাকেন চুপচাপ। বড় আপা কেমন আছে? দবির মিয়া তার জবাব না দিয়ে ভেউ ভেউ করে কেঁদে ফেলল। যান ছোট চৌধুরীর সাথে দেখা করেন, কাঁদবার তো কিছু হয় নাই। কাঁদবার কিছু হয় নাই বলিস কি তুই? আমার কি টাকা পয়সা আছে? টাকা পয়সার কি দরকার? টাকা পয়সা ছাড়া মামলা মোকদ্দমা হয়? দুলাভাই, আপনি চৌধুরী সাহেবের কাছে যান। ছোট চৌধুরী দবির মিয়ার উপর দারুণ রেগে গেলেন। খুন হয়েছে বদি, ধরেছে তোমার শালাকে, আমি এর মধ্যে কে?
তোমার শালার মাথা আধা খারাপ আমরা জানি, তোমারটাও যে খারাপ তা তো জানতাম না। দবির মিয়া আমতা আমতা করতে লাগলো। যাও ভালো মতো উকিল টুকিল দাও, পয়সাপাতি খরচ করো, অপরাধ একটা করে ফেলেছে, কি আর করা, চেষ্টা তো করাই লাগে। খুন সে করে নাই চৌধুরী সাহেব, তুমি আমি বললে তো হবে না, দেখবে কোর্ট। দবির মিয়া দীর্ঘ সময় চুপচাপ থেকে বলল, জহুরের মাথাটা গরম, আপনার সাথে বেয়াদবি করছে অনেকবার। কথার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে চৌধুরী সাহেব রাগী গলায় বললেন, এই জন্য আমি তারে খুনের আসামি দিয়ে দিলাম? অন্য কেউ এই কথা বললে আমি তারে জুতা বেটা করতাম। নেহায় দুঃখে ধান্দাই তোমার মাথার ঠিক নাই, তাই কিছু বললাম না। দবির মিয়া বাসায় ফিরে দেখে তার স্ত্রীর অ্যাবর্শন হয়েছে, এখন তখন অবস্থা। দুপুর রাতে তাকে নিয়ে ময়মনসিংহ সদর হাসপাতালে যাবার জন্য ট্রেনে উঠতে হলো। কপাল খারাপ থাকলে যা হয়, যে ট্রেনের 4 ঘন্টার মধ্যে ময়মনসিংহ পৌঁছার কথা সেটা পৌঁছলো 9 ঘন্টা পর। ময়মনসিংহ স্টেশনে মরা লাশ নিয়ে দবির মিয়া গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। তার চারপাশে লোক জমে গেল। অঞ্জু খুব ভোরে ঘুম থেকে ওঠে। যত রাতেই ঘুমাতে যাক, সূর্য ওঠার আগে তার ঘুম ভাঙবেই। এত ভোরে আর কেউ ওঠে না। অঞ্জু তাই একা একা বারান্দার বেঞ্চিটায় বসে থাকে। অবশ্য গত কয়েক মাস ধরে তাকে একা একা বেঞ্চিতে বসে থাকতে হচ্ছে না। অঞ্জু পাশের বাড়ি থেকে চেয়ে 3টি গোলাপের কলম এনেছে। কলম 3টি বহু যত্নে লাগানো হয়েছে বাড়ির পেছনের ফাঁকা জায়গায়। অঞ্জু সকালবেলাটা গাছগুলোর পাশে বসে কাটায়, পানি দেয়, মাটি কুপিয়ে দেয়, এবং যেদিন মনটন খুব খারাপ থাকে তখন কথা বলে। হঠাৎ শুনলে মনে হবে সে গাছগুলোর সঙ্গেই কথা বলছে, আসলে তা নয়, সে কথা বলে নিজের মনে। যেমন আজ সকালে সে বলছিল, মেয়েরা বড় হলে তাদের গায়ে হাত তোলা ঠিক না, খুব খারাপ। রাগ হলে বুঝিয়ে বলতে হয়, বোঝালে সবাই বোঝে, বোঝালে যখন বোঝে তখনই তো সবাই বড় হয়, ঠিক না? অঞ্জু কথাগুলো বলছিল ফিস ফিস করে, যেন খুব গোপন কিছু বান্ধবীকে বলা হচ্ছে। টিউবওয়েলে পানি নিতে এসে জহুর অবাক হয়ে ব্যাপারটা লক্ষ্য করল। অঞ্জু নিচু গলায় গাছের সঙ্গে কথা বলছে। আমি কখনো আমার ছেলে মেয়ের সঙ্গে রাগ করব না। রাগ করলে কষ্ট পায় না, মন খারাপ হয় না, রাগ করার দরকার কি? জহুর অবাক হয়ে ডাকলো, এই অঞ্জু। অঞ্জু চমকে পিছন ফিরে তাকালো। গাছের সঙ্গে কথা বলছিস নাকি রে? যাও মামা, গাছের সঙ্গে কথা বলবো কেন? অঞ্জু লজ্জায় বেগুনি হয়ে গেল। রোজ এত সকালে উঠিস? তুমিও ওঠো? উঠি, জেলখানার অভ্যেস। অঞ্জু উঠে দাঁড়ালো। জহুর দেখল এই মেয়েটি দেখতে বেশ হয়েছে। ছোটবেলায় কদাকার ছিল, নাক দিয়ে সবসময় সর্দি পড়ত। বুকের পকেট ভর্তি থাকতো রেল লাইন থেকে আনা পাথরের টুকরোয়। জহুর যতবারই জিজ্ঞেস করত, পকেটে পাথর দিয়ে কি করিস তুই, ততবারই সে নাকের সর্দি টেনে বলতো, পাথর না মামা, গোগেলের ডিম। জহুর মুখে পানির ঝাপটা দিতে দিতে বলল, গোগেলের ডিমের কথা মনে আছে তোর? অঞ্জু লজ্জিত ভঙ্গিতে হাসতে লাগলো। কী রে, আছে? আছে। এখন আর গোগেলের ডিম আনিস না? অঞ্জু সে কথার জবাব না দিয়ে বলল, চা খাবে মামা? চা? একটা হিটার আছে, চট করে বানাবো। ঠিক আছে আন। তুই এরকম সকালবেলা উঠে একা একা চাটা খাস নাকি? না, তোমার জন্য বানাবো। অঞ্জু চা নিয়ে আসবার পর জহুর একটা জিনিস লক্ষ্য করল, অঞ্জু যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। চিনি ঠিক আছে মামা? ঠিক আছে। অঞ্জু মামার পাশে বসে নরম গলায় বলল, তুমি কি আবার কলেজে ভর্তি হবে? না। তুমি কি করবে? জহুর জবাব দিল না। অঞ্জু বলল, বাবা বলছিলেন তুমি তার সঙ্গে লঞ্চের ব্যবসা করবে। জহুর হালকা গলায় বলল, দুলাভাইয়ের অনেক টাকা হয়েছে নাকি রে? ঘর দুয়ার তো কিছু ঠিকঠাক করে নাই। বাবা টাকা খরচ করে না। তাই নাকি? সবাই বলছিল বড় আপাকে 2-1 গান টান শেখাতে, তাহলে চট করে বিয়ে হবে। তা বাবা শেখাবে না, হারমোনিয়াম কিনতে হবে যে। এখন বিয়ে হবার জন্য গান শিখতে হয়? হয়, যাদের গায়ের রং কালো তাদের হয়। এখানে গান শেখায় কে? কে আবার? বগা ভাই? বগা ভাইটাকে তুমি চিনবে না,
সাইফুল ইসলাম, বকের মতো হাঁটে, তাই নাম বগা ভাই। অঞ্জু মুখ নিচু করে হাসল। পর মুহূর্তে হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, অনেকে আবার ডাকে জেলিফিশ, খুব মজার লোক মামা। জহুর কিছু বলল না। বাবলু এবং বাহাদুরের কান্না শোনা যেতে লাগলো। দবির মিয়ার গর্জনও ভেসে এলো, খুন করে ফেলবো, আজকে আমি দুটোকেই জানে শেষ করে দেব। জহুর বলল, ব্যাপার কি অঞ্জু? ওরা আজ আবার বিছানা ভিজিয়ে ফেলেছে। দবির মিয়ার রাগ ক্রমেই চড়ছে। হারামজাদাদের আজ আমি বাপের নাম ভুলিয়ে দেব, ধামড়া ধামড়া একটা, আর কাণ্ডটা দেখো। জহুর বলল, আমি একটু ঘুরে আসি অঞ্জু। কোথায় যাও? এই এমনি একটু হাঁটবো। নাস্তা খেয়ে যাও। এসে পড়ব, বেশি দেরি হবে না। ছোট চৌধুরী নিমের ডাল দিয়ে দাঁত মাজছিলেন। দাঁত মাজার পর্বটি তার দীর্ঘ। বাড়ির সামনে হাঁটাহাঁটি করেন এবং দাঁত মাজেন। তার পরনে একটি লুঙ্গি এবং পাঞ্জাবি। পাঞ্জাবির বোতাম সবগুলো খোলা। মুখ থেকে কষ পড়ে পাঞ্জাবির জায়গায় জায়গায় ভিজে উঠেছে। তিনি এটা তেমন গ্রাহ্য করছেন না, কারণ দাঁত মাজা শেষ হলেই তিনি গোসল করেন। গোসলের পানি গরম হচ্ছে। বাড়ির সামনের রাস্তা দিয়ে যেই হেঁটে যাচ্ছে তাকে তিনি দু একটা ছোটোখাটো প্রশ্ন করছেন। কে? জলিল না? আছো কেমন? বড় ছেলে চিঠিপত্র পাও? মনু মিয়া, তোমার বাতের ব্যথা কি কমতির দিকে? হ্যাঁ, আরও বাড়ছে? বলো কি? আজকের রুটিন অন্যরকম হলো। তিনি দেখলেন জহুর আলী হনহন করে আসছে। জহুর আলীকে দেখতে পেয়ে তিনি তেমন অবাক হলেন না। সে যে ছাড়া পেয়েছে এবং এখানে এসে পৌঁছেছে সে খবর তার জানা, কিন্তু তার হনহন করে হাঁটার ভঙ্গিটা চোখে লাগে। কোনো উদ্দেশ্য ছাড়া কেউ এরকম হাঁটে না। কিন্তু এই সকালবেলা তার কি উদ্দেশ্য থাকতে পারে? চৌধুরী সাহেব ভালো আছেন? চৌধুরী সাহেব চট করে জবাব দিতে পারলেন না। কিছুক্ষণ সময় লাগলো। জহুর না? হ্যাঁ। ছাড়া পেয়েছো নাকি? হ্যাঁ, ছাড়া পেয়েছি। ভালো ভালো, খুব ভালো। ছোট চৌধুরী লক্ষ্য করলেন জহুর আলী যেন হাসছে, নাকি চোখের ভুল। ইদানিং তিনি চোখে ভালো দেখতে পান না। জহুর, বসবে নাকি? না। জহুর না বলেই গেট ধরে দাঁড়িয়ে রইল। এর মানে কি? কি বোঝাতে চায় সে? নীলগঞ্জের অনেক পরিবর্তন হয়েছে, কি বলো জহুর? জহুর তার উত্তরে থেমে থেমে বলল, চৌধুরী সাহেব, কিছু কিছু জিনিসের কোনো পরিবর্তন হয় না। বলতে চাও কি তুমি? না, কিছু বলতে চাই না। জহুর আলী লোহার গেটে ভর দিয়ে দাঁড়ালো। চৌধুরী সাহেবের গোসলের পানি গরম হয়েছে খবর আসতেই তিনি ভেতরে চলে গেলেন। জহুর গেটে হেলান দিয়ে তবু দাঁড়িয়ে রইল। চৌধুরী সাহেবের পানি গরম হওয়ার খবর যে দিতে এসেছিল সে বলল, কিছু চান মিয়া ভাই? জহুর বলল, কিছু চাই না। অমাবস্যার রাতে নীলগঞ্জ বাজারে চুরি হবে এটা জানা কথা। থানাওয়ালা সেজন্যই অমাবস্যার রাতে নীলগঞ্জ বাজারে একজন পুলিশ রাখে, তবু চুরি হয়। বাজারের সমিতি দারোয়ানের নাকের ডগায় চুরি হয়। দবির মিয়া অতিরিক্ত সাবধানী। সে বাজার সমিতি দারোয়ানের উপর ভরসা না করে একজন লোক রেখেছে যে রাতে দোকানের ঝাঁপ ফেলে সজাগ ঘুম ঘুমায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত রাতে দবির মিয়ার দোকানে চুরি হয়েছে। ক্যাশ বাক্সের কোনো টাকা নিতে পারেনি, কারণ সেখানে কোনো টাকা ছিল না। 2 থান ছিটের কাপড়, 10 গজ লং ক্লথ এবং পপলিনের কাটা পিসগুলো নিয়ে গেছে। ক্যাশ বাক্সের পাশে গাদা করা ছিল নীল এবং সাদা রঙের মশারি। সবগুলো কাদি দিয়ে কুচি কুচি করে কেটেছে। দবির মিয়া দোকানে এসে কেঁদে ফেলল। 56টা নতুন মশারি পরশুদিন ময়মনসিংহ থেকে এসেছে। নাইট গার্ডকে দেখা গেল পান খেয়ে মুখ লাল করে ঘুরে বেড়াচ্ছে এবং যেই আসছে তাকেই মহা উৎসাহে ক্ষয়ক্ষতির বিবরণ দিচ্ছে। 56টা মশারি, 9টা শাড়ি, 15টা লুঙ্গি আর আপনের কাপড়ের থান সব মিলাইয়া। দবির মিয়া প্রচণ্ড একটা চোর কষিয়ে দিল নাইট গার্ডের গালে। পুলিশ এলো বেলা 12টার দিকে। দবির মিয়া তখন দোকানে ছিল না। পুলিশ খানিক জিজ্ঞাসাবাদ করে নাইট গার্ডের কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে গেল। নাইট গার্ডটির বিস্ময়ের সীমা রইল না। এমন একটা কিছু হতে পারে তা তার ধারণার বাইরে ছিল।
সে রাস্তায় যার সঙ্গে দেখা হলো তাকেই ভাঙা গলায় বলতে লাগলো, দবির চাচাজিরা একটু খবর দেন, আপনার পাউডার ধরি। বিকালের মধ্যে নাইট গার্ড আধমরা হয়ে গেল। রুলের বাড়ি খেয়ে তার নিচের পাটির একটা দাঁত নড়ে গেল। স্বীকারোক্তি আদায়ের জন্য এক পর্যায়ে তার অন্ডকোষ চেপে ধরায় সে তীব্র ব্যথায় বমি করে ফেলল এবং ক্ষীণ স্বরে অর্থহীন কথাবার্তা বলতে লাগল। জমাদার সাহেব বললেন, কি চুরি করেছিস? জি। একাই করেছিস না আরও লোক ছিল? ছিল। কে কে ছিল? জি ছিল। হারামজাদা ছিল কে? জি। তোর সাথে আর কে ছিল? কয়জন ছিল? স্যার স্মরণ নাই। আচ্ছা, স্মরণের ব্যবস্থা করি, দেখ। সন্ধ্যাবেলায় দবির মিয়া এসে দেখল থানা হাজতে এক কোনায় কুণ্ডলি পাকিয়ে সে শুয়ে আছে। দবির মিয়া ডাকল, এই মনসুর, এই। মনসুর শূন্য দৃষ্টিতে তাকালো, কিছু বলল না। মনসুর, ভয় নাই, তরে নিতে আইসি, উঠা দাঁড়া। মনসুর উঠে দাঁড়ালো না। হাজতের অন্য প্রান্তে লম্বা দাড়িওয়ালা যে লোকটা দেয়ালে ঠেস দিয়ে বসেছিল সে বলল, এই শালার পুতে কাপড় চোপড় নষ্ট করে দিছে, গন্ধে থাকুন দায়। দবির মিয়াও তখন একটি তীব্র কটু গন্ধ পেল। ওসি সাহেব এলেন রাত 9টায়। দবির মিয়া মনসুরকে ছাড়িয়ে নিতে এসেছে শুনে তিনি গম্ভীর হয়ে পড়লেন। ডেফিনেট চার্জ আছে, ওকে ছাড়াবেন কি? কি চার্জ আছে? চুরির, আর কিসের? শক্ত প্যাদানে দিলে আগের চুরিগুলোরও খোঁজ পাওয়া যাবে, বুঝলেন? আগেরগুলো তার করা নাকি? কি যে বলেন ওসি সাহেব, বোকা শোকা মানুষ। আরে রাখেন রাখেন, ধোলাই দিলেই দেখবেন নামধাম বের হয়ে যাবে। ধোলাইয়ের মতো জিনিস আছে? দবির মিয়া ফিরে আসার সময় দারোগা সাহেব অপ্রাসঙ্গিকভাবে বললেন, শুনলাম আপনার ভাই ছাড়া পেয়েছে। ভাই না, ছোট শালক। একই কথা, সে আপনার সঙ্গেই থাকবে? জি। ভালো, খেয়াল টেয়াল রাখবেন। জেলখানা জায়গাটা খারাপ, অসৎসঙ্গ। একবার জেলে গেলে অনেক রকম ফন্দি ফিকির লোকজন দেখে, বুঝলেন? দবির মিয়া কিছু বলল না। দারোগা সাহেব একটা দেশালয়ের কাঠি দিয়ে কানের ময়লা আনতে আনতে প্রসঙ্গ শেষ করলেন। খেয়াল টেয়াল রাখবেন, বুঝলেন? দিনকাল খারাপ। মনসুরের ব্যাপারটা কি করবেন? দেখি। বেচারা নির্দোষ। দেখি। দবির মিয়া অত্যন্ত মনমারা হয়ে দোকানে ফিরে এলো। দোকান খোলার পরপর আরেকটি খারাপ খবর পেল। ডালের দাম পড়ে গেছে। সরসটা 203 টাকা দরে বিকোচ্ছে। চৌধুরী সাহেব 70 মণ ডাল কিনে রেখেছেন, সেগুলো নাকি ছেড়ে দেবেন এরকম গুজব। চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলা দরকার। চৌধুরী সাহেব বাজারের মসজিদে এশার নামাজ পড়তে আসেন, কিন্তু নামাজ রাত 8টায় শেষ হয়ে গেছে। আগে আসতে পারলে হতো। দবির মিয়া তবু মসজিদের সামনে দিয়ে এক পা হাঁটল। মসজিদে ওয়াজ হচ্ছে। মৌলবী আবু নসর সাহেব টেনে টেনে বলছেন, এই দুনিয়াদারি অল্প দিনের, হাসরের ময়দানে আল্লাপাক সব মুর্দা জিন্দা করে তুলবেন। ভাই সব, কারো গায়ে একটা সুতা পর্যন্ত থাকবে না। পুরুষ এবং স্ত্রী উলঙ্গ অবস্থায় উঠে আসবে ভাই সব, কিন্তু কেউ কারো লজ্জাস্থান দেখবে না। তখন সূর্য থাকবে আধাত মাথার উপর। ভাই সব, জিনিসটা খেয়াল রাখবেন। সাইফুল ইসলাম সন্ধ্যার আগেই বায়া তবলা নিয়ে দবির মিয়ার বাড়ি উপস্থিত হলো। তার কিছুক্ষণ পর 9-10 বছরের একটা ছেলে মাথায় একটা সিঙ্গেল রিড হারমোনিয়াম নিয়ে ঘামতে ঘামতে এসে উপস্থিত। দবির মিয়া দুজনের কাউকে কিছু বলল না। অতিরিক্ত গম্ভীর মুখ করে সে বসে রইল। আজ টুনিকে দেখতে আসবে। বরপক্ষের কেউ যদি গান শুনতে চায়, সেজন্যই এ ব্যবস্থা। দবির মিয়া কাল রাতেই জানতে পেরেছে টুনি বনের তাপস কুমারী আমিগো এই গানটি হারমোনিয়াম বাজিয়ে নিজে নিজে গাইতে পারে। শোনার পর থেকে সে গম্ভীর হয়ে আছে। সিও সাহেবের মেয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে গান শেখার মানেটা কি? এত যদি গানের শখ, তাকে বললেই হতো। অবশ্য বললেই সে যে গান শেখানোর ব্যবস্থা করত তা নয়, নিতান্তই বাজে খরচ। হারমোনিয়াম সামনে নিয়ে মুখ বাঁকা করে চ্যাঁ চ্যাঁ করার কোনো মানে হয়? তাছাড়া শরীয়তেও গান বাজনা নিষেধ আছে, কঠিন নিষেধ। দবির মিয়া মুখ গম্ভীর করে থাকলেও আজকে গানের ব্যাপারে কোনো আপত্তি করেনি। এই মেয়েটি পার করা মুশকিল হয়ে যাচ্ছে। ইদানিং নতুন একটা ঢং হয়েছে, মেয়ে দেখতে এসে গম্ভীর মুখে জিজ্ঞেস করা, তা গান টান কিছু জানে নাকি? কি আমার গানের সমস্তার এক একজন! বিয়ের পরপরই ঢুকিয়ে দেবে রান্নাঘরে, অথচ কথাবার্তা এরকম যেন মিয়া তানসেন। সাইফুল ইসলাম বলল, ইনারা দেরি করবেন নাকি?
দবির মিয়া জবাব দিল না। সাইফুল ইসলাম মুখে পাউডার মেখে এসেছে, সেন্ট দেওয়া রুমাল দিয়ে ঘন ঘন নাক ঘষছে। মাগি মার্কা এই অপদার্থটাকে সহ্য করা মুশকিল। দেখলেই মনে হয় এই হারামজাদা গান শেখাবার ছলে সুযোগ পেলেই মেয়ে ছেলের গায়ে হাত দেয়। দবির মিয়া লক্ষ্য করল অঞ্জু যতবার বাইরে আসছে ততবারই এই শালা সাইফুল ইসলাম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে। একবার আবার বলল, এই খুকি, এক গ্লাস জল খাওয়াবে? জল খাওয়াবে কিরে হারামজাদা? পানি আবার জল হলো কবে থেকে? 2 ঢোক পানি গিলেই চিকেন স্বরে বলল, ধন্যবাদ। দবির মিয়া বহু কষ্টে রাগ সামলে মাগরিবের নামাজ পড়তে গেল। বরপক্ষের লোকজন এসে পড়ল নামাজের মাঝামাঝি সময়ে। দবির মিয়া ইচ্ছে করে নামাজে দেরি করতে লাগলো। মেয়ের বাপ ধর্মভীরু হলে দেখাই ভালো। মেয়ে দেখতে এসেছে 4 জন। মুরব্বী হলো ছেলের চাচা, নেত্রকোনা সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করেন। ছেলে নিজেও এসেছে, সঙ্গে তার 2 জন বন্ধু। ছেলে অতিরিক্ত লম্বা, মুখে বসন্তের দাগ, ধূর্ত চোখ। আসার পর থেকে শেয়ালের মতো এদিক ওদিক তাকাচ্ছে। কপালের কাছে বিরাট একটা আঁচিল, সেখান থেকে 3-4টা লম্বা কালো চুল ভুরু পর্যন্ত চলে এসেছে। অথচ প্রস্তাব যে এনেছে সে বলেছিল রাজপুত্রর মতো গায়ের রং, খুব আদব লেহাজ। দবির মিয়া আদব লেহাজের কিছুই দেখল না। আধা ঘন্টাও হয়নি এসেছে, এর মধ্যে বন্ধুদের নিয়ে 3 বার বারান্দায় গিয়ে সিগারেট টেনে এসেছে। অঞ্জুকে দেখে গলা খাকারি দিয়েছে। চট দিয়ে এই হারামজাদের বিয়ের ইচ্ছা ঘুচিয়ে দিতে হয়। দবির মিয়া অবশ্য ভদ্রভাবে ওদের সঙ্গে কথাবার্তা বলল। ছেলের চাচার পাতে প্রবল আপত্তি সত্ত্বেও 2টি সন্দেশ তুলে দিল। আয়োজন ছিল প্রচুর, তবু বেশ কয়েকবার বলল, যোগ্য সমাদর করতে পারলাম না, আমি খুবই শর্মিন্দা ইত্যাদি। মেয়ের গান গাওয়ার সময় যখন এলো তখন সে ঘর থেকে বেরিয়ে এলো। এইসব ছেলে ছোকরার ব্যাপারে সে থাকতে চায় না। দবির মিয়া বারান্দায় এসে দেখে জহুর এসেছে, মোড়ায় বসে চা খাচ্ছে একা একা। জহুর, কোথায় ছিলে? একটু বাইরে গিয়েছিলাম দুলাভাই। লোকজন আসছে, ঘরে থাকলেই পারতে। জহুর স্বাভাবিক স্বরেই বলল, দুলাভাই, আমি থাকলে নানা রকম জিজ্ঞাসাবাদ হবে, সেটি বিয়ে টিয়ের জন্য ভালো না। দবির মিয়া চুপ করে গেল। জহুর বলল, যে বাড়িতে একজন খুনি আসামি থাকে সে বাড়ির মেয়ে বউ হিসেবে নিতে ভয় ভয় লাগবে। বলতে বলতে জহুর মৃদু হাসল। আর ঠিক তখনই টুনির গান শোনা গেল, আমি বনফুল গো। দবির মিয়া ঢোক গিলল। জহুর অবাক হয়ে বলল, টুনি গাইছে নাকি? গান শিখল কবে? দবির মিয়া উত্তর দিল না। জহুর বলল, দুলাভাই, টুনি এত সুন্দর গান গায়, কি আশ্চর্য! আমি তো। দবির মিয়া মিনমিন করে কি বলল ঠিক বোঝা গেল না। গান শেষে সাইফুল ইসলামের কথা শোনা গেল, মারাত্মক গলা, নিজের ছাত্রী বলে বলছি না, হে হে হে, খুব টনটনে গেলা, খুব ধার। ওরা মেয়ে পছন্দ করে গেল। মোটামুটিভাবে স্থির হলো শ্রাবণ মাসে বিয়ে হবে। দেনা পাওনা তেমন কিছু না, মেয়ের বাবা ইচ্ছে করে কিছু দিলে দিবেন, সেটা তার মেয়েরই থাকবে। তবে ছেলের একটা মোটর সাইকেলের শখ, হোন্ডা 50cc। তারা যাবার আগে টুনিকে ময়লা তেল চিটচিটে একটা 100 টাকার নোট দিয়ে গেল। দবির মিয়ার খুশি হওয়ার কথা, কিন্তু সে মন মরা হয়ে রইল। তার উপর অনুফা যখন বলল তার ছেলে পছন্দ হয়নি, তখন সে বেশ রেগে গেল। মেয়ে ছেলেরা ঝামেলা বাঁধানোর ওস্তাদ। পছন্দ না হওয়ার আছে কি? ছেলের জমি জমা আছে, টুকটাক বিজনেস আছে, প্রাইমারি স্কুলের মাস্টার, অসুবিধাটা কোথায়? অনুফা মিনমিন করে বলল, ছেলেটা বেহায়া। বেহায়া? বেহায়ার কি দেখলে? মেয়ে মানুষ তো না যে ঘুমটা দিয়ে থাকবে। অনুফা ঢোক গুলে বলল, টুনির পছন্দ হয় নাই। টুনির আবার পছন্দ অপছন্দ কি? শুধু ফালতুবাদ, একদম চুপ। টুনি কান্তাছে। কান্দুক, তুই চুপ থাক। তুই তুকারি করো কেন? বললাম চুপ। দবির মিয়া দোকানে গেল মুখ কালো করে। যাবার পথে একবার থানায় যাবে এরকম পরিকল্পনা ছিল। মনসুরের ব্যাপারে কি হলো জানা দরকার, কিন্তু থানায় যেতে আর ইচ্ছা করল না। যা ইচ্ছা করুক, মেরে তক্তা বানিয়ে দিক। জুম্মাঘরে পাশ দিয়ে যাবার সময় চৌধুরী সাহেবের সঙ্গে দেখা হলো। চৌধুরী সাহেব যেন দেখেও দেখলেন না। এর মানেটা কি? দবির মিয়া বলল, চৌধুরী সাহেব না? সালাম আলাইকুম। ও তুমি এত রাইতে কি করো? রাত বেশি হয় নাই চৌধুরী সাহেব, দোকানের দিকে যাই। চৌধুরী সাহেব দাঁড়িয়ে পড়লেন।
তোমার সঙ্গে কথা আছে দবির। কি কথা বলেন? রাস্তার মধ্যে তো কথা হয় না, একদিন বাড়িতে আসো। এখন যাব? এখন অবসর আছি। না এখন না, কালকে আসবো সকালে। দিন তারিখ করবার দরকার নাই, অবসর মতো একবার আসো। দবির মিয়া অত্যন্ত চিন্তিত মুখে বাড়ি ফিরে গেল। সাইফুল ইসলাম থানার পাশ দিয়ে বাজারে যাচ্ছিল। নান্টুর দোকানে সে এখন যাবে, একটা চা এবং নিমকি খাবে। মাস কাবারি ব্যবস্থা করা আছে, মাসের শেষে টাকা দিতে হয়। এছাড়াও নান্টু লোকলি গান বাজনার সমজদার। চা খেতে খেতে তার সঙ্গে গান বাজনা নিয়ে দু একটা টুকটাক কথা হয়। সাইফুল ইসলামের বড় ভালো লাগে। এই অঞ্চলে গান বাজনার কোনো কদর নেই, মূর্খের দেশ। সাইফুল ইসলাম শব্দ করে পা ফেলছিল, তার খুব সাপের ভয়। রাতের বেলা হাঁটাচলা করবার সময় সে সারা শব্দ করে হাঁটে। আজও সে গুনগুন করছিল, আসে বসন্ত ফুল বনে। কিন্তু হঠাৎ সে গান থামিয়ে পাথরের মূর্তির মতো জমে গেল। বিকট চিৎকার আসছে থানা থেকে, বিকট এবং বিভৎস, যেন কেউ লোকটার একটা হাত টেনে ছিঁড়ে ফেলেছে কিংবা একটা চোখ উপড়ে ফেলেছে। বসন্তকালে রাতে ঠান্ডা হাওয়ার মধ্যেও সে কুলকুল করে ঘামতে লাগলো। সাপের কথা আর তার মনে রইল না। টর্চ নিভিয়ে সে নিঃশব্দে বাজারের দিকে রওনা হলো। নান্টু মিয়া তার দোকান খোলেনি, তার জল বসন্ত হয়েছে। সাইফুল ইসলাম নান্টুর দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরের দিকে রওনা হলো। নান্টুর দোকান ছাড়া অন্য কোনো দোকানে সে চা খায় না। নান্টুর দোকানে সে নিজের পয়সায় একটা কাপ কিনে রেখেছে। এই কাপে নান্টু অন্য কাউকে চা দেয় না। জোহরের বিছানা আজ বারান্দায় পাতা হয়েছে। টুনি মশারি খাটাতে এসে নরম গলায় বলল, বৃষ্টি হলে কিন্তু ভিজে যাবে মামা, বৃষ্টি হবে আজ রাতে। জোহরের মনে হলো টুনির চোখ ভেজা ভেজা। জোহর নিচু গলায় বলল, তুই তো ভালো গান শিখেছিস। টুনি চুপ করে রইল। মশারি খাটাতে তার বেশ ঝামেলা হচ্ছে, দড়ি বাঁধবার জায়গা পাওয়া যাচ্ছে না। জোহর বলল, মশারি পরে খাটাবি, বস তুই, তোর সঙ্গে তো আমার কথাই হয় না। রান্না হয় নাই মামা। রান্নাবান্না সবসময় তুই করিস নাকি? মাঝে মাঝে অঞ্জু করে। অঞ্জু রান্না বাবা খেতে পারে না। তোদের ছোটো মা করে না? ছোটো মার শরীর ভালো না, আগুনের কাছে যেতে পারে না। ঘরের ভেতর থেকে ঠকাঠক শব্দ হতে লাগলো। টুনি বলল, এই যে আবার লেগে গেছে। মারামারি করছে? এরা নিঃশব্দে মারামারি করে, আমি সামলাই গিয়ে। টুনি উঠে চলে গেল। জহুর পরপর 2টি সিগারেট শেষ করল। এই 2টি তার সর্বশেষ সিগারেট। দুলাভাইয়ের কাছ থেকে টাকা না চাইলে আর সিগারেট কেনা যাবে না। চাওয়াটা একটা ঝামেলার ব্যাপার। টাকা পয়সা আগে বড় আপা দিত। দেবার সময় রাগি রাগি একটা ভাব করে বলতো, ইস আর কতকাল জ্বালাবি। বড় আপার কথা মনে হয় জহুরের সামান্য মন খারাপ হলো, খুবই সামান্য। এটা লজ্জার ব্যাপার। আরও অনেক বেশি মন খারাপ হওয়া উচিত, চোখ দিয়ে পানি টানি পড়া উচিত। কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। খুব লজ্জা এবং দুঃখের ব্যাপার। বড় আপার মতো একটা ভালো মেয়ে এই দেশে তৈরি হয়নি। মামা, তোমার চা। অঞ্জু চায়ের কাপ বেঞ্চির উপর নামিয়ে রাখল। চা তো চাইনি, খাও একটু, রান্নার দেরি আছে। অঞ্জু বসলো বেঞ্চির এক পাশে। পড়া নেই আজকে? আছে। তোমার চায়ে চিনি ঠিক হয়েছে মামা? ঠিক আছে। অঞ্জু বসে রইল চুপচাপ। তুই কি কিছু বলবি নাকি? অঞ্জু ইতস্তত করে বলল, টুনি আপা তোমাকে একটা কথা বলতে বলেছে মামা। জহুর অবাক হয়ে বলল, সে বললেই তো হয়, উকিল ধরেছে কেন? তার লজ্জা লাগছে। কি ব্যাপার? ওই ছেলেটিকে আপার পছন্দ হয়নি, আমারও হয়নি। জহুর অবাক হয়ে বলল, আমাকে বলছিস কেন? দুলাভাইকে বল। বাবাকে বলে লাভ হবে না। জহুর চুপ করে গেল। অঞ্জু মৃদুস্বরে বলল, বাবা কারো কথা শোনে না। জহুর বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, দুলাভাইয়ের অনেক পয়সা হয়েছে না? ছেলেটাকে পছন্দ হয়নি কেন? জানি না, জিজ্ঞেস করিনি। তোর নিজেরও তো পছন্দ হয়নি, সেটা কি জন্য? লোকটার চেহারা দেখলেই মনে হয় কোনো একটা মতলব পাকাচ্ছে।
চেহারা দেখে কিছু বোঝা যায় না। অঞ্জু উত্তর দিল না। জহুর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, জেলখানায় অনেক লোক দেখেছি, ফেরেস্তার মতো চেহারা, কিন্তু ভয়ঙ্কর সব অপরাধ করে এসেছে। একজনের নাম ছিল আব্দুল লতিফ, কলেজের প্রফেসর। কি চমৎকার চেহারা, কি ভদ্র ব্যবহার, কিন্তু কি করেছিল ওই লোক? ওইসব শুনে কাজ নেই। কতদিনে জেল হয়েছিল? ফাঁসির হুকুম হয়েছিল। অঞ্জু আর কিছু জিজ্ঞেস করল না। ঘরের ভেতরে আবার হুটোপুটি শুরু হলো। লেগে গেছে দু ভাই, নিঃশব্দ যুদ্ধ চলছে। অঞ্জু ভাইদের সামলাতে চলে গেল। দবির মিয়া ফিরল রাত 11টায়। তার মুখ থমথমে। বলল, ভাত খাবো না, খিদে নাই। ব্যাপার কি দুলা ভাই? ব্যাপার কিছু না। তোমরা না খেয়ে বসে আছো কেন এত রাত পর্যন্ত? আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার দরকার নাই, খিদে লাগলে খাবে, ব্যাস। দবির মিয়া বালতি হাতে কলতলায় গা ধুতে গেল। গায়ে মাখা সাবান নেই, কথাটা সকালে বলা হয়নি কেন? এই নিয়ে গর্জাতে গর্জাতে প্রচণ্ড একটা চর বসালো অঞ্জুকে। সকালে আপনাকে একবার বলেছিলাম বাবা। আবার মিথ্যা কথা বললে আমি শুনলাম না কেন? কান তো এখনও নষ্ট হয়নি। যেখান থেকে পারিস সাবান নিয়ে আয়। জহুর মোড়াটা উঠোনে নামিয়ে বসেছিল। সুন্দর বাতাস দিচ্ছে, পরিষ্কার জ্যোৎস্না, বেশ লাগছে বসে থাকতে। মামা, একটা গায়ে মাখা সাবান এনে দেবে? জহুর দেখল অঞ্জু কথা বলছে বেশ সহজ স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই হয়নি। এনে দিচ্ছি। আমার কাছে কোনো টাকা নেই রে অঞ্জু, টাকা দিতে পারবি? অঞ্জু একটা 10 টাকার নোট এনে দিল। সাবান ছাড়াও জহুর 1 প্যাকেট সিগারেট কিনল, কিন্তু দোকানদার দাম নিতে চাইল না। জহুর ভাই, দাম দিতে হবে না। দাম দিতে হবে না কেন? জহুর ভাই, আপনি আমারে চিনতে পারছেন না? দোকানদার লোকটির সমস্ত মুখ ভর্তি চাপ দাড়ি, মাথায় ফুল তোলা কিস্তি টুপি একটা। জহুর ভাই, আমি আজমল। ও, দাড়ি রাখলে কবে? বেশি দিন না। আপনি আসছেন খবর পাইছি, কিন্তু লজ্জাতেই দেখা করতে যাই নাই। লজ্জা কিসের? আপনার বিপদে কোনো সাহায্য করতে পারি নাই। অবশ্য সাহায্য করার মতো অবস্থা আমার ছিল না। আমারে জালিয়াতি কেসের আসামি করছিল। শুনছেন সেটা? বলবো আপনারে, অনেক কথা আছে জহুর ভাই। সাবান নিয়ে এসে জহুর দেখল দবির মিয়া গোসল টোসল সেরে ঘুমিয়ে পড়েছে। জেগে আছে শুধু অঞ্জু এবং টুনি। অঞ্জু নাকি ভাত খাবে না, তার খিদে নেই। জহুর বলল, রাগটাগ করিস না, ভাত খা। রাগ না মামা, সত্যি খিদে নেই, আমি রাগটাগ করি না। খাওয়ার মাঝখানে টুনি বলল, বাবার দোকানের যে নাইট গার্ডকে ওরা চোর মনে করে ধরেছিল, মনসুর নাম, ওকে থানায় পিটিয়ে মেরে ফেলেছে। জহুর হাত গুটিয়ে সোজা হয়ে বসল। কি বলছিস এসব? সেজন্যই বাবার এরকম মেজাজ। মামা, আর একটু ডাল দেব? জহুর কোনো জবাব দিল না। তুমি থানাওয়ালাদের বিরুদ্ধে কেস করতে চাও? জি। বেহুদা ঝামেলা করছো দবির। চৌধুরী সাহেব, একটা নির্দোষ লোককে পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশে ধরলে কোলে নিয়ে বসায় না, মার দেয়। তোমার ওই লোক তো আগেই আদমরা ছিল। দবির মিয়া মুখ লম্বা করে বসে রইল। চৌধুরী সাহেব সরু গলায় বললেন, বুদ্ধিমান লোক থানাওয়ালার সাথে বিবাদ করে না। কেস করতে চাও করো, টাকা খরচ হবে, ফায়দা হবে না কিছু। টাকা খরচ করতে পারবে? টাকা কোথায় আমার? তাহলে চুপ করে থাকো। থানাওয়ালারা মিলে 500 টাকা দেবে বলছে, ওইটা নিয়ে পাঠিয়ে দাও। দবির মিয়া চুপ করে রইল। চৌধুরী সাহেব বললেন, দিনকাল খারাপ, খুব খারাপ, সবার সাবধান থাকা দরকার। বাজে ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। তা ঠিক। আর তোমার শালাকে বলবে এইটা নিয়ে যেন একটা ঝামেলা পাকাবার চেষ্টা না করে। কথায় কথায় আন্দোলন এইসব বড় শহরে হয়, ছোট জায়গায় হয় না। তোমার ভালোর জন্যই বলা। দবির মিয়া ছোট একটা নিঃশ্বাস ফেলল। চৌধুরী সাহেব, তাহলে উঠি? বসো, চা খাও। এই, চা দে। চা আসতে অনেক দেরি হলো। চৌধুরী সাহেব দেশের অবস্থা নিয়ে আলাপ করতে লাগলেন। আলাপের ফাঁকে একসময় বললেন, তোমার শালাকে কোনো কাজে টাজে ঢুকিয়ে দাও, বুঝলে? চুপচাপ ঘরে বসে থাকা ঠিক না। আইস মিলে একজন স্টোর ইনচার্জ নেবে। তুমি চাও তো ব্যবস্থা করে দেই।
500 টাকা মাসে পাবে। ঘরে বসে বসে এই টাকাটাই বা মন্দ কি? আর কাজকাম ছাড়া ঘরে বসে থাকা যায় নাকি? তবে মিয়া উত্তর দিল না। কি বলবো চাকরিটার জন্য? চৌধুরী সাহেব, একটু জিজ্ঞেস করে দেখি। তা দেখো, তবে আমাকে 2-1 দিনের মধ্যেই বলবে। জি বলবো, কাজ ছাড়া মানুষ বাঁচে? জায়গাটা অন্ধকার। 2টি জড়াজড়ি করা লিচু গাছ চারদিক অন্ধকার করে রেখেছে। জহুর লিচু গাছ 2টি নিচে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। এ বাড়িতে ইলেকট্রিসিটি নেই। বসার ঘরে হারিকেন জ্বলছে। হারিকেনের অস্বচ্ছ আলো আসছে জানালা গলে। জহুর একবার দেখল শাড়ি পরা একটি মেয়ে জানালার ওপাশ দিয়ে হেঁটে গেল। কে? বদি ভাইয়ের বউ মিনু ভাবি? একটা ছোট্ট ছেলে পড়ছে। বদি ভাইয়ের ছেলে নিশ্চয়ই। আর কেউ তো থাকবে না এখানে। জহুর একটু কাশল। বাড়ির ভেতর থেকে প্রায় সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে কেউ বলল, কে কে? জহুর সঙ্গে সঙ্গে জবাব দিতে পারল না। কতবার এসেছে এ বাড়িতে, প্রতিবারই তার এরকম হয়েছে। মিনু ভাবি যতবার বলেছেন কে কে, ততবারই সে অন্য এক ধরনের অস্বস্তি বোধ করেছে এবং প্রতিবারই ভেবেছে আর আসবে না এই বাড়িতে। তবু এসেছে। মিনু ভাবি বেশ কয়েকবার বলেছেন, আপনি সরাসরি আসেন না কেন? প্রায়ই দেখি লিচু গাছের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর আসেন। অত্যন্ত সহজ এবং সাধারণ কথা, তবু জহুর কুলকুল করে ঘেমেছে। মিনু দেখতে এমন কিছু আহামরি নয়। রোগা মতো লম্বা একটি মেয়ে, গলায় পাতলা একটি চেইন, মুখে সবসময় পান। জহুর যতবার গিয়েছে ততবার বলেছে, পান দেব আপনাকে ভাই? জি না ভাবি। না কেন? খেয়ে দেখেন, কাঁচা খয়ের আছে। ও কি, মাথা নিচু করে ফেললেন যে? যা ভাবছেন তা না ভাই, পান পড়া দিচ্ছি না। মিনু খিলখিল করে হাসত। গলা ফাটিয়ে হাসতেন বদি ভাই। এই জাতীয় রসিকতা বড় পছন্দ ছিল বদি ভাইয়ের। কিন্তু শেষের দিকে কি হলো কে জানে। জহুর লক্ষ্য করল বদি ভাই তাকে দেখলেই কেমন গম্ভীর হয়ে পড়তেন। একদিন পুকুর পাড়ে ডেকে নিয়ে নিচু গলায় বললেন, তুই এত ঘন ঘন আসিস না বুঝলি? কেন? লোকজন নানান কথা বলে, কি দরকার? জহুর অবশ্য তারপরেও গিয়েছে। বদি ভাই শেষমেশ কথা বলাই বন্ধ করে দিলেন। শুধু বদি ভাই না, মিনু ভাবিও অস্বস্তি বোধ করত। বেশিক্ষণ থাকতো না সামনে। ইস, রাজ্যের কাজ পড়ে গেছে বলেই চট করে উঠে পড়ত। জহুর সিগারেটটা ফেলে দিল। হারিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ালো মিনু। ভয়ার্ত স্বরে বলল, কে ওখানে? কে? আমি জহুর। মিনু বেশ খানিকক্ষণ কথা বলতে পারল না। ভাবি, আমাকে চিনতে পারছেন তো? মিনু মৃদুস্বরে বলল, ভেতরে আসেন জহুর ভাই। জহুর ঘরের ভেতরে এসে দাঁড়ালো। আপনি ছাড়া পেয়েছেন শুনেছি। আপনি না আসলে আমি নিজেই যেতাম। ভালো আছেন ভাবি? হুম। এটি আপনার ছেলে? কি নাম? রতন। এই, চাচাকে সালাম আলাইকুম দাও। রতন কিছু বলল না, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বদি ভাইয়ের মতো বড় বড় চোখ হয়েছে ছেলেটির। জহুর ভাই, আপনি বসেন, এই চেয়ারটাই বসেন। জহুর বসল না। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবেই বলে ফেলল, ভাবি, আমি একটা কথা জানতে এলাম। আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে? আপনি কি কোনোদিন ভেবেছেন আমি এই কাজটা করেছি? মিনু ভাবি কঠিন স্বরে বলল, ছি জহুর ভাই, ছি, আপনি আমাকে এত ছোট ভাবলেন? জহুর ক্লান্ত স্বরে বলল, জেলখানাতে আমার একটা কষ্টই ছিল। আমি শুধু ভাবতাম, আপনি কি বিশ্বাস করেছেন আমি এই কাজটা করেছি? মিনু লম্বা একটা নিঃশ্বাস ফেলল। জহুর দেখল মিনু ভাবির চেহারায় বয়সের ছাপ পড়েনি, শুধু মাথার ঘন চুল একটু যেন পাতলা হয়েছে। কপালটা অনেকখানি বড় দেখাচ্ছে। গায়ের রঙটাও যেন একটু ফর্সা হয়েছে। বয়স বাড়লে গায়ের রং ফর্সা হয় নাকি কে জানে। জহুর ভাই, আপনি বসেন। জহুর বসল। মিনু চলে গেল ভেতরে। শুধু ছেলেটি ঘুরঘুর করতে লাগলো, মনে হয় গল্প টল্প করতে চায়। জহুরের কথা বলতে ইচ্ছে হচ্ছে না। সে শুধু তাকিয়ে রইল। ভেতরে টুনটুন শব্দ হচ্ছে।
চা বোধ হয়, চা এবং হালুয়া। জহুরের মনে হলো সে অনন্তকাল ধরে এ বাড়ির কালো কাঠের চেয়ারে বসে আছে। দবির মিয়া চৌধুরী সাহেবের বাড়ি থেকে তার দোকানে চলে গেল। সেখানেও বেশিক্ষণ বসল না, গেল থানায়। ওসি সাহেব ডিউটিতে ছিলেন না। সেকেন্ড অফিসার অত্যন্ত অমায়িক ভঙ্গিতে তাকে বসতে বললেন। চায়ের ফরমাশ করলেন। জি না, চা খাবো না। আরে ভাই খান, ওসি সাহেব আপনাকে ডাকবার জন্য লোক পাঠিয়েছিলেন, এসে ভালোই করেছেন। ডেড বডির ব্যাপারে খোঁজ নিতে আসলাম। ওসি সাহেব সকালে আসতে বলেছিলেন। ডেড বডি তো রাতেই সুরতাহালের জন্য পাঠানো হয়েছে। দবির মিয়া কিছু বলল না। সেকেন্ড অফিসার বললেন, বুঝলেন ভাই, রাত্রে ঘুমাচ্ছিলাম, যখন বলল মনসুর কেমন কেমন করে যেন শ্বাস নিচ্ছে, তখনই বুঝলাম অবস্থা খারাপ। ডাক্তার ডাকিয়েছিলেন? আরে ডাক্তার ডাকবো না, বলেন কি আপনি? পুলিশে চাকরি করে বলি কি অমানুষ হয়ে গেলাম নাকি? ওসি সাহেব নিজে গিয়ে দুধ গরম করে আনলেন। ডাক্তার এসেছিল? বললাম তো ভাই এসেছিল। আর আপনি যা ভাবছেন পিটিয়ে মেরে ফেলেছি আমরা, সেটাও ঠিক না। মারধর হয়, কিন্তু মানুষ মেরে ফেলবার মতো মারধর কি করা যায় নাকি? থানা কম্পাউন্ডের মধ্যে ফ্যামিলি নিয়ে থাকি, ছেলেপুলে আছে, এর মধ্যে এরকম একটা কাণ্ড কি করা যায়? আপনিই বলেন। তাহলে লোকটা মরল কিভাবে? ভয়ে, স্রেফ ভয়ে, আর কিছু না। এখন যদি পাবলিক হইচই শুরু করে তাহলেই মুশকিল। পুলিশ সম্পর্কে পাবলিকের ধারণা খারাপ। এই যে মুক্তিযুদ্ধে এতগুলো পুলিশ আমরা মারা গেলাম, কেউ মনে রাখছে সে কথা বলেন? মিলিটারি অফিসার যে কজন মারা গেছে, পুলিশ অফিসার মারা গেছে তার 4 গুণ। সেই সব কথা আর কারো মনে নাই। ঠিক বলেছি কিনা বলেন? দবির মিয়া জবাব দিল না। এই জন্যই ওসি সাহেব আপনাকে খবর পাঠিয়েছেন, পাবলিক যাতে হইচই শুরু না করে। আমার এখানে কি করার আছে? কি বলছেন এসব? সেকেন্ড অফিসার হাসি মুখে বললেন, আপনি বলবেন মনসুর মিয়া চুরির মধ্যে ছিল, তার জন্যই চুরি হচ্ছিল এতদিন। কি বলছেন এসব? চোর ডাকাতের জন্য মানুষের কোনো সিম্প্যাথি নাই। চোর ডাকাত শেষ হলেই পাবলিক খুশি। আমি একটা নিরপরাধ মানুষকে চোর বলবো? নিরপরাধ বুঝলেন কি করে? ব্যাটা শুধু চুরি না, ডাকাতির মধ্যেও ছিল। প্রমাণ আছে রে ভাই, বিনা প্রমাণে তো বলছি না। মারাত্মক শয়তান লোক, এতদিন টের পাননি। দবির মিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। সেকেন্ড অফিসার সাহেব বললেন, চা খান, ঠান্ডা হচ্ছে। চিনি ঠিক হয়েছে কিনা দেখেন তো। এরা চিনি দিয়ে একেবারে শরবত বানিয়ে রাখে। 1 কাপ চায়ে 1 পোয়া চিনি দেয়, মনে করে মিষ্টি দিলেই চা ভালো হয়।